তুই কিন্তু কাজটা ভালো করছিস না। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি ভালো করে জানি, তোর বলতে হবে না। দেখ, এখনো সময় আছে, ভালো হয়ে যা। তখন নীলা হাসতে হাসতে আমায় বলল, আমি আবার খারাপ কবে ছিলাম? আমি তো ভালোই আছি। এটা বলো নীলা, তার লোকটা কি ডাকলো আর বলল, কোথায় তোরা? আমায় একটা রড দিয়ে যা মারার জন্য। তখন একটা ছেলে সে রড দিয়ে গেল, আর নীলা রড হাতে নিয়ে আমার পায়ে একটা চোরে বাড়ি মারল। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন নীলা আমার মুখে চেপে ধরে বলল, এখন চিৎকার দিচ্ছিস কেন? খুব কষ্ট হচ্ছে তাই না? এখন বুঝতে পারবি আমি নীলা কি জিনিস। তখন তো খুব বললি আমায়ও দেখে নিবি, এখন কি হলো? আচ্ছা, আমি তোর কি ক্ষতি করলাম যে আমার উপর এমন অত্যাচার করছিস? আমি কিছুই বলিনি তোকে, তুই আমার পিছে পড়ে আছিস কেন? আমি তোদের মতো ছোট লোকদের ঘৃণা করি, সহ্য হয় না তোদেরকে দেখলে। আমি কতগুলো রিক্সা ভেঙেছি নিজেও জানি না, কেউ আমার সামনে এসে দাঁড়াতে পারেনি ক্ষতিপূরণের জন্য। আর তুই কিনা শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুলেছিস, সাথে মায়া আমার সাথে হাত তুললো। সব প্রতিশোধ আজ আমি নিব, তোকে মেরে। আমিও মানুষ, তুইও মানুষ, তাহলে এখানে গরিবের প্রতি ঘৃণার কি হলো? একটা কথা মনে রাখিস, তুই যত বড়লোক থাকিস না কেন, মৃত্যুর পর ঠিকানা ওই মাটির ঘরে। রাখ তোর আজাইরা কথা, জ্ঞান দেওয়া লাগবে না। তোর মৃত্যু আমার হাতে লেখা আছে, তুই এখন মরবি। এই বলে নীলা রড নিয়ে আমায় মারতে লাগলো। আমি ব্যথায় কান্না করছিলাম, আমি কিছুই করতে পারছি না। আমার হাত পা সব বেঁধে মাটিতে ফেলে রাখছে। কিছুক্ষণ মেরে নীলা একটু থেমে বলল, তোকে এমন করে মারবো যেন সবাই তোর চেহারা দেখে ভয় কেঁপে ওঠে। এটা বলে যেই মারতে যাবে তখন হঠাৎ নীলার ফোনটা বেজে উঠল। নীলা ফোন রিসিভ করে ঘর থেকে বের হয়ে গেল। আমার সারা শরীর ব্যথা করছে, নড়তে পারছি না। কিছুটা জায়গায় কেটে গেছে, রক্ত বের হতে লাগলো। তখন আমি নড়ে চড়ে কিছু খুঁজতে লাগলাম যাতে হাতের দড়ি কাটতে পারি। নীলা এখন নেই, এটাই সময়। আমায় যে রুমে বেঁধে রাখা হয়েছে সে রুমে একটা খাট আর অল্প কিছু জিনিস আছে। আমি উঠে দাঁড়িয়ে দেখি একটা প্লেট সামনে আছে, কিন্তু নেওয়া যাচ্ছে না। তখন পকেটে আমার ফোনের কথা মনে হলো। পকেটে দেখতে পেলাম ফোন আছে, কিন্তু ফোনটা কি করে বের করব? হাত পা বাঁধা। তখন হাতটা ঘুরিয়ে অনেক কষ্টে ফোন বের করলাম। তারপর কষ্ট করে হাত দিয়ে ফাহাদকে ফোন দিলাম। ফাহাদ সাথে সাথে ফোন রিসিভ করলো আর বলল, কিরে তুই কোথায়? এত রাত হয়ে গেছে, বাসায় আসিস না কেন? তুই দেখ তো তোর ফোনে কতগুলো কল দিয়েছি সবাই। তখন আমি বললাম, শোন দোস্ত, আমি একটা বিপদে পড়ছি, তুই কাউকে কিছু না বলে আমার লোকেশন ট্র্যাকিং করে চলে আয়। দেখ তো কোথায় আছি আমি এখন। আচ্ছা তুই লাইনে থাক, আমি দেখছি তুই কোথায়। তখন ফাহাদ লোকেশন দেখে বলল, দোস্ত তোর লোকেশন গার্লস হোস্টেলে দেখাচ্ছে, তুই ওখানে কি করিস? তাহলে তো তোকে এত রাতে ঢুকতে দিবে না দারোয়ান। তুই একটা কাজ কর, কিছু পুলিশ নিয়ে এই হোটেলে এখনই আয়। এসে পুলিশগুলোকে বাহিরে দাঁড় করিয়ে রাখবি, আর তুই একা আমার কাছে আয়। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই ওয়েট কর, আমি 10 মিনিটের মাঝে তোর কাছে আসছি। আর ফোনটা কাটিস না, তাহলে আমি আর রিসিভ করতে পারবো না। তুই ফোনটা কেটে আয়। আচ্ছা ঠিক আছে। গার্লস হোটেল আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটা দূরে। ফাহাদ 25 মিনিট পর হোটেলের সামনে আসলো পুলিশ নিয়ে। হোটেলে ঢুকে পুলিশগুলোকে বাহিরে রেখে ফাহাদ ভিতরে আসলো। এসে আমায় লোকেশন দেখে 5 তলার শেষ রুম থেকে খুঁজে বের করে। তারপর ফাহাদ আমায় বলে, এ কি দোস্ত, তোর হাত পা বাঁধা কেন? কি হয়েছে? জলদি হাত পায়ের বাঁধন খোল আমার। তখন হাতে পায়ের বাঁধন খুলে দিল ফাহাদ। আমি বললাম, তুই যে আসলি, বাহিরে কোনো ছেলেকে দেখতে পারিসনি? না, আমি কাউকে দেখিনি তো। ঠিক তখনই নীলা আসলো কোথা থেকে জানি, এসে আমায় দেখতে পেল দাঁড়িয়ে আছি। বাঁধন খুলে দিয়েছে ফাহাদ। তখন নীলা দৌড়ে যেতে লাগলো। আমি গিয়ে নীলাকে ধরে ফেলি আর টেনে রুমে নিয়ে এসে ঠাস ঠাস করে 4টি চড় দিয়ে, পাশে নীলার রাখার রড ছিল সেটা দিয়ে নীলাকে মারতে লাগলাম। কিছুক্ষণ পর ফাহাদ আমায় আটকালো আর বলল, দোস্ত আর মারিস না, মরে যাবে, থাক ছেড়ে দে। তুই ছাড়,
আমি আজ ওকে মেরেই ফেলবো। আমি কিচ্ছু বলিনি, তবু আমায় মারতে উঠে পড়ে লেগেছি। কোনো দোষ না করে কেন এত অত্যাচার সহ্য করব? যে মেয়ের নেই কোনো গরিবের প্রতি ভালোবাসা, নেই মায়া, আছে শুধু অহংকার ঘৃণা, তাকে বাঁচিয়ে রেখে কী লাভ? ছাড় তো, ও খারাপ বলে তুইও কি ওকে মেরে খারাপ হবি নাকি? প্রয়োজন হলে তাই হব। আমি একে কিচ্ছু করিনি, তবু শুধু শুধু আমার ওপর এমন অত্যাচার করছে। আজ আবার নিয়ে আসছি জানে মেরে ফেলতে আমায়। এই বলে 2টা লাথি দিলাম। তখন ফাহাদ আমায় বলল, আসলে এর বাবা মা ভালো কোনো শিক্ষা ভদ্রতা কিচ্ছু শেখায়নি, তাই এমন হয়েছে। চল ছেড়ে দে, আর মারিস না। আচ্ছা পুলিশকে ডাক, একে থানায় নিয়ে যেতে। তারপরে আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসতে বল। আমি আসছি আমার আব্বুকে নিয়ে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম একটা হাসপাতালে। সেখানে ডাক্তার দেখি ওষুধ নিয়ে আসলাম, কারণ হাত কেটে গেছে, পা ব্যথা করছিল, তাই ডাক্তার দেখালাম। তারপর আব্বুকে ফোন করে থানায় আসতে বললাম। আব্বু বলল আমি যেতে। আব্বু আসছি। তারপর আমি চলে আসলাম। এসে দেখি নীলার আব্বু আম্মু বসে আছি। আমি যাওয়া মাত্র আমার কলারে ধরে নীলার আব্বু ঠাস করে চড় দিল। আমি জানতাম এমনই কিছু একটা হবে, কারণ মন্ত্রীর মেয়ে বলে কথা, তাকে এমন করে মেরেছি সে বুঝতে চাইবে না, আমায় উল্টো ফাঁসিয়ে দিবে। তাই আব্বুকে আসতে বললাম। তখন নীলার আব্বু আমায় রাগী গলায় বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মারছিস, তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। তখন আমি নীলার আব্বুকে বললাম, আপনার মেয়ে এখনো বেঁচে আছে, এটাই আপনার ভাগ্য। আমি তো সেখানেই মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তার করলাম না। তুই আমার মেয়েকে মেরে আবার আমার সামনে বড় গলায় বলছিস? এসপি সাহেব, আপনি দেখছেন কি? একে এখনই লকআপে ভরেন আর একে কঠিন শাস্তি দিন। তখন এমপি এসে আমার কলার ধরল। তখন আমি বললাম, স্যার আমার কথাটা শুনুন আগে, আমার কোনো দোষ নেই। চুপ কর বেয়াদব ছেলে, তুই মন্ত্রীর মেয়েকে মারছিস, তোকে আমি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব, তার আগে তোকে শায়েস্তা করে নেই। এই বলে টেনে নিয়ে যেতে লাগলো আমায় এসপি। তখন ফাহাদ কিছু বলতে গেলে ধমক দিয়ে থামিয়ে দেয়। তখন আব্বু এসে বলল, দাঁড়ান এসপি সাহেব, আমার ছেলেকে ছাড়েন আর বলেন কি হয়েছে। তখন এসপি আমার কলার সাথে সাথে ছেড়ে দিল। নীলা এবং তার আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে। তখন এসপি সালাম দিয়ে বলল, স্যার এটা আপনার ছেলে? আমার ছেলে কি করেছে যে আমার ছেলেকে লকআপে ভরতে চাইছেন? তখন নীলার আব্বু বলল, আমার মেয়েকে মেরেছে, দেখেন কি অবস্থা করছে ও মেরে। তখন আব্বু তাকিয়ে দেখি সত্যি। তখন আমায় জিজ্ঞেস করলো, নীরব, উনি যা বললো সত্যি তুই মারছিস? আমি নীলার দিকে তাকিয়ে দেখি এখনো অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে তার আব্বু। তখন আমি সবাইকে প্রথম থেকে বলি নীলা আমার সাথে কি করেছে। এগুলো শুনে নীলার আব্বু প্রচণ্ড রেগে যায় আর নীলাকে গিয়ে চর মারতে থাকে। তারপর সেখান থেকে আমরা চলে আসি। কোনো অভিযোগ করিনি নীলার নামে। কিছুক্ষণ কথা বলে এসপির সাথে চলে আসি বাসায়। রুমে এসে দেখি রাত 2টা বাজতে চলেছে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। এদিকে আমার আসার পর নীলার আব্বু বলছে, সি, আমার মেয়েটা এত খারাপ হয়েছে তা আমি ভাবতে পারিনি। আমার সব মান সম্মান শেষ করে দিল। আগামীকাল নিশ্চয় পত্রিকার মাঝে বলবে, তখন আমি একজন মন্ত্রী হয়ে মানুষের সামনে কি করে মুখ দেখাবো। তখন এসপি বলল, স্যার শান্ত হন, একটা কথা বলি, এখানে দোষ নীলার না, আপনাদের সবার। কারণ আপনি যদি রাজনৈতিকের মাঝে সবসময় পড়ে না থেকে একটু সময় দিতেন আপনার মেয়ের সাথে, তাহলে আর এমন হতো না। আর আপনার স্ত্রীর দোষ, সে মেয়েকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি। একটা কথা, আপনি ছোট থেকে যাই শিখাবেন একটা শিশুকে, তাই শিখবে একটা শিশু, কিন্তু আপনারা তাকে হয়তো শেখাতে পারেননি, তাই এমন হয়েছে। চিন্তা করবেন না, এই কথা মিডিয়ার কাছে যাবে না। এখন বাসায় যান আর মেয়েকে ডাক্তার দেখান আর ভালো করে বুঝান। তারপর নীলাকে নিয়ে চলে গেল তারা। সকালে ঘুম ভাঙল 2 বোনের ডাকে। ওঠার পর 2 জনে 2 গালে কিস করে বলল, গুড মর্নিং ভাইয়া, তাড়াতাড়ি উঠো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর উঠে ফ্রেশ হয়ে আসার পর লিমা বলল, ভাইয়া আমি তোমায় আজ খাইয়ে দিব। তখন আদিবা বলল, না, আমি খাইয়ে দিব। না, আমি আগে বলেছি আমি আগে খাইয়ে দিব। আমি বলছি তো আমি খাইয়ে দিব, তোর খাইয়ে দিতে হবে না। শয়তান, তুই খাইয়ে দিবি তাই না? দাঁড়া তুই।
এই বলে লিমা পালিশ নিয়ে আদিবাকে মারতে লাগলো। আমি দাঁড়িয়ে দেখছিলাম আর হাসতেছিলাম, ঝগড়া দেখতেছিলাম, খুব ভালো লাগছিল। তখন আমি গিয়ে নীলাকে আটকালাম আর বললাম, হয়েছে মারামারি, আর করতে হবে না, দুজনেই একসাথে খাইয়ে দিই, তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে, কিন্তু আমি আগে খাইয়ে দিব। না, আমি খাইয়ে দিব আগে, কারণ আমি আগে খাবার নিয়ে আসছি। আম্মু আমার কাছে খাবার দিয়েছিল, কিন্তু আমি ছোট থাকায় তারপর তোমার কাছে দিয়েছি। আমি প্রথম খাইয়ে দিব। না, আমি খাইয়ে দিব। তখন রুমে আম্মু আসলো আর বলল, কি হয়েছে? তখন আমি কি আম্মুর গলায় জড়িয়ে ধরে বললাম, তারা দুইজন আমায় আগে খাইয়ে দিবে, সেটা নিয়ে ঝগড়া করছে। কারো খাইয়ে দিতে হবে না, আমি তোদের তিনজনকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মু, তাহলে তুমি খাইয়ে দাও। তারপর আম্মু আমাদের তিনজনকে খাইয়ে দিয়ে চলে গেল। আম্মু যাওয়ার পর আমরা ভাই বোন মিলে দুষ্টুমি করছিলাম। তখন ফোনটা বেজে উঠল, তাকে দেখে মায়া ফোন করেছে। তখন আমি ফোনটা রিসিভ করলাম আর মায়া আমায় বলল, কি করো তুমি এখন? এই তো বোনের সাথে দুষ্টুমি করছি। তুমি? আমি বসে আছি আর তোমার কথা ভাবছি। তুমি আজ বিকেলে আমার বাসায় আসবে একটু? কেন, কি হয়েছে, কোনো সমস্যা? আমার আব্বু আম্মু শহর থেকে নিয়ে আসছে বিয়ে দেবে বলে। আগামীকাল দুপুরে আমায় দেখতে আসবে পাত্রপক্ষ থেকে। কিন্তু আমি এই বিয়ে করব না, তোমায় ছাড়া আর কাউকে বিয়ে করব না। তুমি একটু জলদি আসো আর আব্বুর সাথে কথা বলো এসে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আসছি এখনই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এখন ফোন রাখছি, আমার কাজ আছে কিছু। তারপর মায়া ফোন কেটে দিল। আমি তাকিয়ে দেখে আদিবা আমার দিকে তাকিয়ে আছে। তখন ও বলল, কে ফোন করেছে ভাইয়া? মেয়ের কণ্ঠ শুনলাম। তোর ভাবি ফোন করেছে, বলছে তাড়াতাড়ি নিয়ে আসতে। তুমি বিয়ে করলে কবে? আদিবা অবাক হয়ে বলল। বিয়ে করিনি, করব, এখন সামনে থেকে সর, আম্মুকে বলে নিয়ে আসার ব্যবস্থা করি, আমি বললাম। তারপর আম্মুর রুমে গিয়ে দেখি আব্বু আম্মু একসাথে বসে আছে। আমি কাছে যাওয়ার পর আব্বু বলল, কিছু বলবি বাবা তুই? আব্বু, কিন্তু কি করেছে বলি? বলে ফেল, কি বলবি? আব্বু, আমি একটি মেয়েকে পছন্দ করি, মানে খুব ভালোবাসি। ও আচ্ছা, ওই কথা। মেয়েটির বাড়ি কোথায়? জালে নিয়ে চল, গিয়ে বিয়ের কথা বলে আসি। খুব ভালো করেছিস বাবা তুই। তোর আব্বু চেয়েছিল কোথাও ঘুরে আসতে সবাইকে নিয়ে। যাক, তাহলে আমি বৌমা পেয়ে গেলাম আর ঘোরাঘুরিও হলো। আব্বু, তাহলে চলো, এখন যেতে হবে। ঠিক আছে, গিয়ে রেডি হয়ে আয়, আমি রেডি হচ্ছি। তারপর আমি গিয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর আমার বোন, আব্বু আম্মু সবাই আসলো। তারপর আমরা গিয়ে গাড়িতে উঠলাম। আমি আর বোন একটা গাড়িতে উঠলাম, আম্মু আর আব্বু একটা গাড়িতে উঠল। মায়ের গ্রামের বাড়ি কুমিল্লা। 3 ঘন্টা পর চলে গেলাম। গাড়িটা মায়ের বাসার কিছুটা দূরে রাখতে হলো, কারণ রাস্তা ভালো না, গাড়ি যেতে পারবে না। সেখান থেকে হেঁটে মায়াদের বাসার সামনে গেলাম। যাওয়ার পর দেখি মায়া বাহিরে বসে থালা বাসন পরিষ্কার করছে। মায়াদের ঘরটা ছোট্ট একটা ঘর, 2টি রুম, টিনের ঘর, কিন্তু তাদের বাসার সামনে খুব সুন্দর করে সাজানো, ফুল গাছ দিয়ে অনেক রকম ফুল গাছ, সব মিলিয়ে খুব সুন্দর। তখন আমি মায়ের সামনে গেলাম। মায়া আমায় দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। পাশে না দেখে আমায় এসে জড়িয়ে ধরল আর বলল, তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আমি সত্যি ভাবতেই পারিনি। আমি কিছু বলার আগে আমার বোন আদিবা বলল, ভাবি আমরা কিন্তু আছি এখানে, একটু দেখেন তাকিয়ে। মায়া তাকিয়ে দেখে কিছুটা লজ্জা পেল। তখন আমি বললাম, এটা হচ্ছে আমার আম্মু, আর এটা হচ্ছে আমার আব্বু, আর এটা হচ্ছে আমার বোন আদিবা, আর এটা হচ্ছে আমার পিচ্চি বোন লিমা। তখন মায়া মাথায় ওড়না দিয়ে গিয়ে আব্বু আম্মুকে পায়ে ধরে সালাম করল আর বলল, ভেতরে আসেন, আব্বু একটু বাজারে গেছে, আম্মু ভেতরে আছে। তখন মায়া আম্মু আব্বু সবাইকে ঘরে নিয়ে গেল, শুধু আমায় যেতে দিল না, আমায় টেনে রান্নাঘরে নিয়ে গেল। তখন আমি বললাম, কি হয়েছে, এমন করে টানছো কেন? উত্তর পরে দিচ্ছি, তার আগে তোমার ঠোঁটকে আদর করে নিই। এই রান্নাঘরে কিস করতে নিয়ে আসছো? 38 ঘন্টা হলো তোমার ঠোঁট খায়নি,
আর থাকতে পারছি না, এখন খেয়ে নিই, তারপর না হয় কথা হবে। এই বলে লাফ দিয়ে আমার কোমরে উঠে 2 পা দিয়ে পেঁচিয়ে ধরল আর হাত দিয়ে মাথায় ধরে পাগলের মতো ঠোঁটগুলো টেনে খেতে লাগলো। 5 মিনিট হয়ে গেছে, তবুও ছাড়তে চাইছে না। আস্তে আস্তে পাগলাম আরও বাড়তে লাগলো। আমি তখন চেষ্টা করলাম ছাড়াতে, কিন্তু পারছিলাম না। তখন মায়ার আম্মু মায়াকে ডাকলো ঘর থেকে, কিন্তু মায়ার সেই দিকে কোনো খেয়াল নেই, সে কিস করতেই আছে। তখন মায়ার আম্মু আবার ডাকলো, তখন আমি জোর করে ছাড়িয়ে দিলাম। তখন মায়া কান্না করতে করতে বলল, আমি ঠোঁট খাবো তোমার, আমি ঠোঁট খাবো, দাও আমায়, তাড়াতাড়ি দাও। কেমন পাগল মেয়ে, কিস করার জন্য কান্না করছে। তখন আমি বললাম, তোমার আম্মু ডাকছে, এখন যাও, গিয়ে শুনে আসো, বিয়ের পর না হয় সারাদিন কিস করো, এখন যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি, কিন্তু পরে আবার কিস করতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন জলদি যাও। তার আগে আমায় বলো, তুমি না বললে তোমার কেউ নেই একটা বোন ছাড়া, তাহলে তোমার আব্বু আম্মু কোথা থেকে আসলেন? আমার আব্বু আম্মু ছিল, কিন্তু আমি ছিলাম না তাদের কাছে, কারণ আমি তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম। কি করে হারিয়ে গিয়েছিলে? সেটা অনেক বড় কাহিনী, পরে একদিন বলবো, এখন যাও। ঠিক আছে, পরে কিন্তু কিস করতে হবে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। তখন মায়া খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। কিছুক্ষণ পর আমি গেলাম। মায়ের আব্বু কিছুক্ষণ পর বাজার থেকে আসলো। তখন আমার আব্বুকে দেখে অবাক হয়ে গেছে আর বলল, স্যার আপনি এই গরিবের ঘরে আসলেন কি মনে করে? মায়ের আব্বু হয়তো চীনে বাংলাদেশের 1 নম্বর বিজনেসম্যান, তাই হয়তো দেখে এমন কথা বলছে। তখন আব্বু বলল, স্যার বলেন কেন, আমরা এখন বেয়াই। ঠিক বুঝতে পারছি না। তাহলে বুঝিয়ে বলছি, আমার ছেলে এবং আপনার মেয়ে দুজনকে ভালোবাসে, তাই আপনার মেয়েকে আসলাম আমার ছেলে বউ করে নিতে। আপনার মেয়েকে এখন যদি আপনি বলেন তাহলে বিয়ের ডেট ফাইনাল করব। কিন্তু আমরা তো গরিব, আপনাদের সাথে মিলে না। গরিব আর বড় লোক কি হলো? আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। আমি না হয় টাকার দিক থেকে বড় লোক, আপনি সেদিকে থেকে কম নয়। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই টাকা বাড়ি গাড়ি সম্পদ কিছু যাবে না সাথে। মৃত্যুর পর ঠিকানা সবার একটাই, মাটির ঘর। তাহলে এই টাকা সম্পদ নিয়ে কেন তো অহংকার করবো, বুঝলেন বেয়াই? তখন আব্বুকে মায়ের আব্বুকে জড়িয়ে ধরে বলল, এখন তো মিলে গেছি আমরা, তাহলে আর পার্থক্য রইল না। বেয়াই, বিয়ের তারিখ ঠিক করা যাক এখন। তারপর সবাই মিলে বসে বিয়ের তারিখ ঠিক করলো। সামনের মাসের 5 তারিখ আমাদের বিয়ে। তারপর মায়া আর মায়ার আম্মু রান্না করলো, গিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে আসবো। তখন মায়া বলল, আমার কিছু কথা আছে তার সাথে একা। ঠিক আছে মা, যাও, গিয়ে কথা বলে তাড়াতাড়ি চলে এসো। তারপর মায়া তার আরেকটা রুম আছে, সাথে সেই রুমে নিয়ে দরজা বন্ধ করে আমায় বিছানায় ফেলে দিল আর বলল, আমার পাওনা না দিয়ে চলে যাচ্ছ কেন? কি করে দিব, সাথে সবাই সামনে থাকলে? তাহলে আমি নিচ্ছি আমার পাওনা। এই বলে আমার বুকের ওপর বসে 2 হাতে চেপে ধরে ঠোঁটগুলো সে দখল করে নিল। 5 মিনিট পর ছেড়ে দিয়ে আবার ঠোঁটগুলো খেতে লাগলো। 2 মিনিট পর ছেড়ে দিল আর বলল, বাকিটা না হয় বিয়ের পর একেবারে নিব। আজ মাত্র 20 তারিখ, আর 15 দিন পর দেখা হবে তাহলে। তারপর আমি আর মায়া বের হয়ে চলে আসলাম। তারপর মায়ার বাসা থেকে চলে আসলাম। এইভাবে কেটে গেল 15 দিন। আজ আমার আর মায়ার বিয়ে। দুপুরে মায়াকে উঠিয়ে নিয়ে আসার জন্য রওনা দিলাম। সন্ধ্যায় চলে গেলাম সেখানে। তারপর বিয়ে সম্পূর্ণ হওয়ার পর মায়াকে উঠিয়ে নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে রাত 11টা বেজে গেল। আমি ছাদে চলে গেলাম। আমি ফাহাদ আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর ফাহাদ চলে গেল। আমি আর বসে না থেকে চলে গেলাম। ঘরে চলে আসলাম। এসে দরজা বন্ধ করে মায়ার কাছে যাওয়ার পর খাট থেকে নেমে আমার পায়ে ধরে সালাম করে বলল, চলো আগে 2 রাকাত নামাজ আদায় করে নিই। ঠিক আছে চলো। তারপর অজু করে এসে 2 জন মিলে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে ওঠার পর খাটে গিয়ে বসে বললাম, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কি ঘুমিয়ে থাকবো মানে? এখন আমায় আদর করবে সারা রাত, কোনো ঘুমানো যাবে না। চলো শুরু করো। আমি আজ পারবো না, আজ ঘুমিয়ে থাকো, কাল হবে। না তা বললে তো হবে না। আচ্ছা আমি শুরু করছি। আর একটা কথা,
আমার কিন্তু 3টা বেবি চাই, খুব তাড়াতাড়ি। 3টা বেবি লাগবে তোমার? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো নেমে পড়ি কাছে। আমি বলার আগেই মায়া আমার উপর ছাপিয়ে পড়ল আর সারা মুখে চুমু খেতে লাগলো। তারপর ঠোঁটগুলো সে দখল করে নিয়ে চকলেটের মতো খেতে লাগলো। আস্তে আস্তে তার পাগলামি বাড়তে লাগলো আর পাগলের মতো ঠোঁট খেতে লাগলো। এক পর্যায়ে কন্ট্রোল হারিয়ে ফেলল। আর কি, আপনারা এখনো বসে আছেন? তারপর কি হলো শুনতে? আর কি শুনবেন বলেন? এখন তো যান, গল্প তো শেষ, বাকিটা ইতিহাস।